আজকে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থের লেখা এই যে প্রবন্ধটি রয়েছে সম্পূর্ণ প্রবন্ধটি আমরা পড়ব এবং এই প্রবন্ধের বিষয়বস্তু নামকরণ এবং গুরুত্বপূর্ণ 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্ন উত্তরগুলি মুখস্থ করো আর প্র্যাকটিস করো। তবে প্রথমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রবন্ধটি কয়েকবার খুব ভালোভাবে রিডিং পড়ে নেবে, তারপর এখানে এই প্রবন্ধটির বিষয়বস্তু নামকরণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু এই তোমাদের যে প্রবন্ধটা রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে যে প্রশ্নই পরীক্ষায় দিক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে পরীক্ষার খাতায়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর হারিয়ে যাওয়া কালিকলম এই যে প্রবন্ধটি রয়েছে, ঠিক আছে, এটা আমরা আগে সম্পূর্ণ প্রবন্ধটি একবার পড়ে নিই, তারপর এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। তো দেখো, এটা হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ শ্রীপান্থের লেখা ক্লাস 10-এর। তো চলো প্রথমে আমরা এটাকে একবার রিডিং পড়ে নেব। দেখো কি বলা হচ্ছে, কথায় বলে কালি কলম মন, লেখে তিনজন কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সবাই বলেন সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস, সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু আছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুনিয়ে বুঝিবা আজ আমরাও তাই। এই যে লাইনগুলো তলে আমরা দাগ দিয়ে রেখেছি, আন্ডারলাইন করেছি, তোমরা কিন্তু বইতে এগুলোকে আন্ডারলাইন করে রাখবে। এই লাইনগুলো থেকে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। ওকে, সুতরাং সেই লাইনগুলো তলা থেকে আমরা দাগ দিয়েছি এবং এই লাইনগুলো থেকে কী ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নোত্তর নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। সুতরাং সম্পূর্ণ ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো। এরপর কি বলা হচ্ছে, আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগায় জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিড়ে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলেই চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিড়ে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁইয়ে। কোথায় পড়বে না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। এরপর দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন 3 ত্রিফলা, শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। ওকে, তো এরপর দেখো, এটা এই যে অংশটা আমরা পড়লাম, এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে পরীক্ষা আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। তো লেখকের যে কালি তৈরির পদ্ধতি, এখানে দুটি পদ্ধতির কথা রয়েছে, তো সেগুলোকে এখানে বর্ণনা করতে হবে। ঠিক আছে, যখন আমরা প্রশ্ন উত্তর করবো তখন কিন্তু আমরা এই প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে দেখে নেব। চলো এরপর দেখো কি বলা হচ্ছে, ভাবি আচ্ছা আমি
যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকের নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিয়ে হতে পারে বইকি, তিনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাশ্রেয়ী শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল, অর্থাৎ এই পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। ঠিক আছে, এটা শর্ট প্রশ্ন তোমাদের দেওয়া হয়। এরপর দেখো, লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়। কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্রই। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায় সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি, আপনার খোপায় কলম। কলম বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। এখন কলম বা গোফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এরপর দেখো, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোঁয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডামস ওয়াটারম্যান। এই লুইস অ্যাডামস ওয়াটারম্যান নামটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, এটা তোমাদের শর্ট প্রশ্নের মধ্যে দেয়, এবং তার যে ফাউন্টেন পেন তিনি কীভাবে তৈরি করেছিলেন সেটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো আমরা পরের অংশটা পড়ি। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সইসাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন।
আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তিনি আওড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যান, জাপানি কলম, কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠবোর্ডের উপর। তার কাছে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার চারদিকে ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবেই, পার্কারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোঁয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। কালি বানানো বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়ি বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোঁয়াতে বা বোতলে। তাদের বাহারি সব নাম কাজল কালি, সুলেখা কালি ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। কুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা সিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোঁয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। দোঁয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠগ্লাসের, পোর্সেনিলের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোঁয়াত কলম হোক। সোনার দোঁয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোঁয়াত সংগ্রহ দেখতে গিয়ে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা হয়েছিল কোনো কোনো দোঁয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোঁয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন। এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝি যায়। এখন বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সেই কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া হিরে বসানো
হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছেন। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিনও কি ফুরলো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি, সম শীর্ষানি, ঘনানি, বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকায় কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অনেক শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কেনা জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পের। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডম্রুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। তো দেখো, এখানে শেষ হলো তোমাদের এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি লেখক শ্রীপান্তের লেখা। তো লেখক শ্রীপান্ত সম্পর্কে এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, এটা তুমি একবার পড়ে নেবে। শুধু একটা এখানে জিনিসটা মনে রাখবে, একটা দেখো, তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। শ্রীপান্ত হচ্ছে লেখকের ছদ্মনাম, এই ছদ্মনামে তিনি লিখেছেন, এবং তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। তো সম্পূর্ণ প্রবন্ধটি দেখো আমরা এখানে পড়ে নিলাম, তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম এই যে প্রবন্ধ। তো এরপর চলো এর বিষয়বস্তু, নামকরণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নিই। আর যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে এবং পেইড কোর্সের মধ্যে এই সব কিছু দেওয়া থাকবে, ভিডিও এবং তার পিডিএফগুলো। ঠিক আছে, প্রথমবার যারা ইনস্টল করবে তারা কিন্তু এখানে রেজিস্টার করতে তাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, মানে এখানে ওয়েস্ট বেঙ্গল দেবে, আর সিটি তোমার যে এরিয়াতে থাকবো সেটা দিয়ে এখানে একটা পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে রেজিস্টার করবে। ঠিক আছে, পরের বার সেম ফোন নাম্বার যেটা এখানে দিয়েছিলে সেটা আরেকবার এখানে দিয়ে এখানে পাসওয়ার্ড যেটা তৈরি করেছে সেটা দেবে, দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, তারপর কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যে সমস্ত যেগুলো ফ্রি কোর্স রয়েছে এবং পেইড কোর্স রয়েছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারবে।
এখন আমরা এবার এই প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং এই প্রবন্ধের বিষয়বস্তুটা দেখে নিই। তো প্রথমে আমরা এর বিষয়বস্তু, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু বা সার সংক্ষেপ যেটা, সেটা দেখে নেব। দেখো, লেখক শ্রীপান্থের অর্থাৎ নিখিল সরকার, যার প্রকৃত নাম শ্রীপান্থ হচ্ছে এনার ছদ্মনাম। তো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি আধুনিক কম্পিউটার ও বল পেনের যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক স্মৃতিকাতর দলিল। লেখক এখানে কলমের আদি ইতিহাস থেকে শুরু করে বর্তমানের চরম সংকটের কথা সহজভাবে বর্ণনা করেছেন। প্রবন্ধের শুরুতে লেখক তার শৈশবের কথা স্মরণ করেছেন। সেই সময় বাঁশের কঞ্চি কেটে কলম, কলাপাতা কেটে খাতা এবং কড়াইয়ের তলার কালি লাউ পাতা দিয়ে ঘষে কালি তৈরি করা হতো। কখনো হরিতকি ও আতপ চাল পুড়িয়ে তৈরিয়ে সেই কালিতে খুন্তির ছ্যাঁকা দিয়ে ফোটানো হতো। এই গ্রাম্য পরিবেশেই লেখকের লেখার হাতেখড়ি। এরপর দেখো, লেখক ইতিহাসের পাতা উল্টে কলমের রূপান্তর দেখিয়েছেন। প্রাচীন মিশরীয়দের নলখাগড়ার কলম, জুলিয়াস সিজারের ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস এবং মধ্যযুগের পাখির পালকের কলম বা কুইল সবই কলমের রাজকীয় ঐতিহ্যের সাক্ষ্য দেয়। কালক্রমে লুইস অ্যাডামস ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করে কলমের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। শৈলজানন্দ বা শরৎচন্দ্রের মতো বিখ্যাত সাহিত্যিকদের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথাও লেখক এখানে উল্লেখ করেছেন। এরপর দেখো, ফাউন্টেন পেনের জয়যাত্রার পর এলো সস্তা ও অতি সাধারণ বল পেন। যন্ত্রযুগের প্রভাবে আজ দোয়াত, খাগের কলম, ফাউন্টেন পেন সবই প্রায় বিলুপ্ত। লেখকের অফিসে আজ কলমের বদলে সবাই কম্পিউটারে টাইপ করে। লেখক ব্যথিত যে একসময়ের তলোয়ারের চেয়েও শক্তিশালী কলম আজ তার মর্যাদা হারাচ্ছে। প্রবন্ধের শেষে তিনি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কলমের আঘাতে মৃত্যুর করুণ কাহিনী শুনিয়ে কলমের এক বিয়োগান্তক পরিণতির ইঙ্গিত দিয়েছেন। এরপর দেখো, প্রবন্ধটি কলমের প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা এবং যন্ত্র সভ্যতার চাপে হারিয়ে যাওয়া একটি মহান ঐতিহ্যের প্রতি সশ্রদ্ধ দীর্ঘশ্বাস। তো এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, এই যে প্রবন্ধটা রয়েছে সেটার সার সংক্ষেপ বা সংক্ষিপ্ত একটা বিষয়বস্তু আমরা এখানে আলোচনা করলাম। এরপর এই যে প্রবন্ধ রয়েছে এটার কয়েকটা আমরা যে এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের দেওয়া হয় সেগুলো কিছু দেখে নেব। ওকে, দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সমরেশ বসু, নিখিল সরকার না নিখিল সরকার। তো শ্রীপান্থ ছদ্মনামে কে লিখেছিলেন? নিখিল সরকার। তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার, ঠিক আছে? যেটা তো মাধ্যমিক 2018 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এরপর অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন সত্যজিৎ রায়, অন্নদাশঙ্কর রায়, রাজশেখর বসু, সুবোধ ঘোষ। তো অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন কে? সেটা হচ্ছে অন্নদাশঙ্কর রায়। অপশান খয়টা সঠিক উত্তর হবে। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম বনফুল পরশুরাম, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, শৈলজানন্দ রায়। তো নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল বুকে লেগে, সেটাকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে? তোমরা কিন্তু সম্পূর্ণ প্রবন্ধটা খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়বে, তাহলে কিন্তু তোমাদের এই যে এমসিকিউ প্রশ্ন যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই উত্তর লিখতে পারবে। এগুলো তোমাদের মুখস্থ করার দরকার হবে না যদি তোমাদের পাঠ্যটা ভালো করে পড়া থাকে, রিডিং পড়া থাকে। ওকে, তো সুতরাং সম্পূর্ণ প্রবন্ধটা তোমরা ভালোভাবে কিন্তু রিডিং পড়বে আগে। তো দেখো, এরপর হচ্ছে 4 নম্বর দাগে, সিজার যে কলমটি দিয়ে কাশোকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম, সেটা হচ্ছে কি? রিজার্ভার, স্টাইলাস, পার্কার না পাইলট? তো সিজার অর্থাৎ জুলিয়াস সিজারের কথা বলা হচ্ছে, যে কলমটি দিয়ে কাশোকাকে আঘাত করেছিলেন সেটার যে পোশাকি নাম সেটা হচ্ছে কি? স্টাইলাস, ঠিক আছে? এরপর 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। তো সঠিক উত্তর কোনটা হবে? 7 টাকা পেয়েছিলেন, ঠিক আছে? 7 টাকা কিছু কাপড়, ওকে, এগুলো পেতেন আর কি অষ্টাদশ শতকের লেখকরা। পালকের কলমের ইংরেজি নাম হলো স্টাইলাস, ফাউন্টেন পেন, কুইল, রিজার্ভার পেন। তো পালকের কলমের যে ইংরেজি নাম সেটা হচ্ছে কুইল। অপশান কয়েকটা হবে। এরপর 7 নম্বর দাগে, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার? তো কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন হচ্ছে দার্শনিক। ওকে, নেক্সট দেখো, লেখকের দেখা দারোগাবাবুর কলম গোঁজা ছিল মাথার টুপিতে, প্যান্টের পকেটে, জামার পকেটে না পায়ের মোজায়? সঠিক উত্তর হবে পায়ের মোজায় গোঁজা ছিল, ঠিক আছে? অপশন ঘয়ের টান। কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন এখানে দেখা যাচ্ছে বেলুর মঠ, শ্মশান ঘাটে, মাঠে ঘাটে না কালীঘাটে? তো কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। অপশন ঘয়েরটা হবে সঠিক উত্তর।
চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি, ব্রোঞ্জের শলাকা, হাড় না নলখাগড়া। তো চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন কি তুলি, ঠিক আছে। আমরা যখন পাঠ্যটা পড়েছিলাম তখন কিন্তু পেয়েছিলাম যে তুলি, চীনারা এই যে তুলি দিয়ে তারা তাদের লেখা মানে ব্যবহার করে আসছেন আর কি, ঠিক আছে, লেখার জন্য। এরপর দেখো পরের প্রশ্ন আমরা দেখব কিছু এখানে অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন দেখব। 1 নম্বর মানের প্রশ্ন, 1 নম্বরে বলা হচ্ছে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে। তো দেখো স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন হাতের কলম হঠাৎ অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে। এই আঘাতের পরিণতিতেই তার মৃত্যু হয়, ঠিক আছে। এরপর হারিয়ে যাওয়া কালিকলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত। তো হারিয়ে যাওয়া প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম হচ্ছে 2500 পাউন্ড, ওকে। এরপর আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম, বক্তা কোনটা পুকুরে ফেলে দিতেন। তো এখানে দেখো লেখক ছোটোবেলায় কলাপাতায় হোম টাস্ক করে তা শিক্ষককে জমা দিলেন, তা তিনি দেখার পরে ছিঁড়ে পড়ুয়াদের ফেরত দিতেন। ওই ছেঁড়া পাতাগুলি লেখক কোনো পুকুরে ফেলে দিয়ে আসতেন। লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন, উত্তর লিখবে লেখক ছোটবেলায় কলাপাতা কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে তাদের হোম টাস্ক করতেন। পরের প্রশ্ন, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। তো বিখ্যাত লেখক শৈলজানন্দ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহ করতেন। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন। তো শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন। দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন। তো দোকানদার লেখককে জাপানি পাইলট বিক্রি করার আগে ওই কলমের নিব খুব শক্ত তা বোঝাবার জন্য সামনে দাঁড় করানো একটি কাঠের বোর্ডের দিকে ছুঁড়ে মারেন এবং দেখা যায় এরপরেও ওই কলমের নিব ঠিক আছে। এই ঘটনাকেই লেখক জাদু বলে উল্লেখ করেছিলেন। এরপর তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। তো বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলাপাতা, এই নিয়েই লেখকদের প্রথম লেখালেখি শুরু হয়। পরের প্রশ্ন হচ্ছে লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি কে বলেছেন। তো এখানে উত্তর লিখছি আমরা, দেখো এই উক্তিটির বক্তা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর বাবু কুইল ড্রাইভার্স এরকম নামকরণের কারণ কি। তো পালকের কলমের ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কেন অস্পৃশ্য? কলম আজ এত সস্তা হয়ে গেছে যে পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। নেক্সট হচ্ছে ফিনিশিওরা কি দিয়ে কলম বানাতেন। তো ফিনিশিওরা হাড় দিয়ে কলম বানাতেন। নেক্সট পরের দেখবো আমরা, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, কোন নাম। তো এখানে দেখো বাংলায় ফাউন্টেন পেনের পোশাকি নাম ছিল ঝর্ণা কলম। প্রাবন্ধিকের অনুমান এই নামটি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। এরপর আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল। তো আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। এরপর তারাও ছিল ফাউন্টেন পেনের নেশা কার। এখানে উত্তর লিখবে, এখানে তার বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। এরপর দেখো আমরা এই প্রবন্ধের 5 নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখবো, কারণ এই প্রবন্ধ থেকে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন আসে না, তাই আমরা 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম দেখো 1 নম্বর দেখে, কাল গুনিয়ে বুঝিবা আজ আমরাও তাই, আমরা কারা বক্তব্যটির সাহায্যে লেখক কি বোঝাতে চেয়েছেন। তো আমরা কারা না প্রাবন্ধিক শ্রীপান্থ এর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমরা বলতে সেই সব মানুষদের বোঝানো হয়েছে যারা কালিকলমে লিখতে অভ্যস্ত ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তারাও কম্পিউটার বা কিবোর্ড নির্ভর হয়ে পড়েছেন। তো এই বক্তব্যটির সাহায্যে লেখক কী বোঝাতে চেয়েছেন না, এই উক্তিটির মাধ্যমে লেখক বুঝিয়েছেন যে প্রাচীন প্রবাদ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এর মতোই এখনকার লেখকরা কলম না নিয়েও লেখক। যন্ত্র সভ্যতার দাপটে কালি কলম লুপ্ত হলেও তারা লেখা বন্ধ করেননি, কেবল লেখার মাধ্যম বদলেছে। তিনি এই যন্ত্র সভ্যতার প্রতি আত্মসমর্পণের কথা বুঝিয়েছেন। এরপর দেখো 2 নম্বরে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি সম্পর্কে জানানো লেখন। তো লেখক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলম এর কথা বলতে গিয়ে প্রাচীন কালির 2টি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। তো 1 নম্বর হচ্ছে কি না, প্রাচীন আয়োজন নির্ভর পদ্ধতি, কীভাবে কালি তৈরি করা হয়। এই পদ্ধতিতে প্রথমে তিল, ত্রিফলা বলতে হরিতকি, বহেরা আর হচ্ছে আমলকি, এইগুলোকে কী করা হতো, লোহার পাত্রে ছাগলের দুধে ভিজিয়ে রাখা হতো। তারপর একটি লোহার দণ্ড দিয়ে ঘষে টেকসই কালি তৈরি করা হতো। এই কালি এতটাই মজবুত হতো যে লেখার পাতা ছিঁড়ে গেলেও কালি উঠত না।
নম্বর হচ্ছে লেখকদের সহজ পদ্ধতি। রান্নাঘরের কাঠের উনুনের কড়াইয়ের তলায় জমে থাকা ভুসো কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে রাখা জলে গুলিয়ে কালি তৈরি করা হতো। কেউ কেউ হরিতকি ঘষে এবং পোড়া আতপ চাল গুঁড়ো করে মিশিয়ে দিতেন। সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠত। ঠান্ডা হলে ন্যাকড়া দিয়ে ছেঁকে দোয়াতে ভরে নেওয়া হতো এই স্বহস্তে তৈরি কালি। এরপর দেখো ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যীশু খ্রিস্ট কে? লেখক তার আগে জন্মালে কি হতো বলে কল্পনা করেছেন। তো যীশু খ্রিস্ট কে না, যীশু খ্রিস্ট হলেন খ্রিস্ট ধর্মের অনুরাগীদের উপাস্য ঈশ্বর পুত্র। তার জন্ম সময় থেকেই ইংরেজি সাল বা খ্রিস্টাব্দের হিসাব করা হয়। এরপর লেখকের কল্পনাটা এখানে দেখো, লেখক কল্পনা করেছেন তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তবে হয়তো প্রাচীন মিশরে নীলনদের তীরে নলখাগড়া ভেঙে কলম তৈরি করতেন, অথবা ফিনিশীয় হলে বন থেকে হাড় কুড়িয়ে কলম বানাতেন। আর যদি তিনি রোমের অধীশ্বর জুলিয়াস সিজার হতেন তবে তার কলম হতো স্টাইলাস নামক ব্রোঞ্জের শলাকা। কলমের সুদীর্ঘ বিবর্তন ও ইতিহাসকে স্পষ্ট করার জন্যই লেখক এই রূপক কল্পনা করেছেন। এরপর হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। তো দেখো, প্রবন্ধে বর্ণিত কলমগুলি হলো, প্রথম হচ্ছে কঞ্চির কলম, বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম যা ছিল লেখকের প্রথম সঙ্গী। এরপর হাড় ও নলখাগড়া প্রাচীনকালে ব্যবহৃত কলম, এটা হচ্ছে হাড় এবং নলখাগড়া দিয়ে, ঠিক আছে, এই কলম তৈরি করা হতো। আর হচ্ছে তারপর কি স্টাইলাস, জুলিয়াস সিজারের ব্যবহৃত ব্রোঞ্জের শলাকা যার নাম হচ্ছে স্টাইলাস, এটাও এক রকমের কলম। তারপর কুইল, পাখির পালক দিয়ে তৈরি কলম যেটা তাকে বলা হয় কুইল। এরপর ফাউন্টেন পেন, কলমের জগতের শ্রেষ্ঠ বৈপ্লবিক আবিষ্কার যার নাম ঝর্ণা কলম, ঠিক আছে, বা ফাউন্টেন পেন। নেক্সট হচ্ছে কি বল পেন, বর্তমান যুগের অতি সাধারণ ও সস্তা ডট পেন যেটাকে বলা হয়, ঠিক আছে, ডট পেন বা বল পেন। আর হচ্ছে কি খাগের কলম, বর্তমানে যা কেবল সরস্বতী পুজোয় দেখা যায় সেটা হচ্ছে খাগের কলম। তো এই সমস্ত কলমের নাম কিন্তু এই প্রবন্ধে বর্ণনা করা হয়েছে। এরপর দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে, বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখন। তো স্রষ্টা কে না, ফাউন্টেন পেনের স্রষ্টা হলেন লুইস অ্যাডামস ওয়াটারম্যান। স্রষ্টা বলতে যিনি এই ফাউন্টেন পেনটা তৈরি করেছিলেন তো তিনি হলেন লুইস অ্যাডামস ওয়াটারম্যান। এরপর হচ্ছে পেনের এই বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন। তো দেখো, বাংলায় এই পেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এর নাম দেন ঝর্ণা কলম। এরপর এই কলমের জন্ম বৃত্তান্তটি কীরকম, অর্থাৎ ফাউন্টেন পেনটা কীভাবে আবিষ্কৃত হয়েছিল। তো ব্যবসায়ী লুইস অ্যাডামস ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করতে গিয়ে দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে যায় কাগজের ওপর। তিনি কালির খোঁজে বাইরে গেলে ইতিমধ্যে অন্য এক ব্যবসায়ী সই করে, অর্থাৎ সই সাবুত করে চুক্তিটি পাকা করে নেন। এই ব্যর্থতা ও জেদ থেকে তিনি এমন এক কলম আবিষ্কারের শপথ নেন যাতে কালি মজুদ থাকবে। তার সেই নিরলস চেষ্টার ফলে জন্ম নেয় আধুনিক ফাউন্টেন পেন। এরপর দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। তো এখানে আমার বলতে শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমার বলতে স্বয়ং লেখক শ্রীপান্তকে বোঝানো হয়েছে। তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটা এখানে বর্ণনা করতে হবে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের একটি দোকানে ফাউন্টেন পেন কিনতে যান। সেখানে পার্কার, শেফার্ড বা ওয়াটারম্যানের মতো দামি পেনের ভিড়ে দোকানি লেখকের পকেটের অবস্থা বুঝে একটি সস্তা জাপানি পাইলট পেন দেখান। পেনটির নিব যে কতটা মজবুত তা প্রমাণ করতে দোকানি সেটি একটি কার্ডবোর্ডের উপর ছুঁড়ে মারেন। অক্ষত নিব ও পেনের চমৎকারিত্ব দেখে মুগ্ধ লেখক সেদিন সেই জাদু কলমটি অর্থাৎ জাপানি পাইলট পেনটি কিনে বাড়ি ফেরেন। এরপর দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত, উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও। ফাউন্টেন পেনের নানা ধরনের নিবের বর্ণনা দাও। তো আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটার অর্থটা কি না, লেখক শ্রীপান্থ কালি কলমের ভক্ত বলতে দোয়াত ও নিবের কলমকে বুঝিয়েছেন। এটি তার সবচেয়ে পছন্দের ছিল এবং তিনি এটিকে কালিখেকো কলম বলেও রসিকতা করেছেন। এরপর ফাউন্টেন পেনের যে নানা ধরনের নিব তার বর্ণনা এখানে লিখতে হবে। তো ফাউন্টেন পেনের আভিজাত্য বজায় রাখতে এর নিবে দেখা যেত অদ্ভুত সব কারুকার্য।
নিবগুলি ছিল হরেক রকমের, কোনোটি ছুচালো, কোনোটি আবার চওড়া। বিদেশি গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে অত্যন্ত মজবুত ও উন্নত মানের নিব তৈরি করা হতো। কখনো কখনো নিবের স্থায়িত্ব ও মান বাড়াতে তার মুখে হিরে বসানো হতো কিংবা সোনা ও প্লাটিনামের আবরণে মুড়ে দেওয়া হতো। পালকের কলম দ্রুত ভোঁতা হয়ে যেত বলে ফাউন্টেন পেনের নিবকে দীর্ঘস্থায়ী করতে এইসব দামি ব্যবস্থা নেওয়া হতো। এরপর দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কালির দোয়াতের যে বৈচিত্র্যের কথা বলেছেন বা লিখেছেন তা আলোচনা করুন। তো শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালির দোয়াতের এক চমৎকার ও বৈচিত্র্যপূর্ণ জগতের বর্ণনা পাওয়া যায়। লেখকের মধ্যে দোয়াত যে কত রকমের হতে পারে তার সংগ্রহশালা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। এই দোয়াতগুলি তৈরি হতো কাঠ গ্লাস, পোর্সেনিল, শ্বেতপাথর, এমনকি জেডের মতো মূল্যবান পাথর দিয়ে। এছাড়াও পিতল, ব্রোঞ্জ, ভেড়ার শিং, এমনকি আভিজাত্যের প্রতীক হিসাবে সোনার দোয়াতের অস্তিত্বও ছিল। একসময় বড়রা আশীর্বাদ করে বলতেন সোনার দোয়াত কলম হোক। লেখক শ্রীপান্থ বিখ্যাত সংগ্রাহক শুভ ঠাকুরের কাছে এমন বহুমূল্য ও ঐতিহাসিক দোয়াত চাক্ষুষ করেছিলেন। এই বৈচিত্র্যময় দোয়াতগুলি দেখে প্রাবন্ধিক রোমাঞ্চিত হয়ে ভাবতেন যে কালিদাস, রবীন্দ্রনাথ কিংবা শেক্সপিয়ারের মতো মহৎ সাহিত্যিকেরা তাদের অমর সৃষ্টিগুলি হয়তো এই ধরনের কোনো অপূর্ব দোয়াতের কালি দিয়ে সম্পন্ন করেছিলেন। এরপর দেখো, ফলে আমার মতো আরও কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন। আমার মতো আরও কেউ বলতে কাদের কথা বোঝানো হয়েছে, তারা বিপন্ন বোধ করছেন কেন? তো শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমার মতো আরও কেউ বলতে সেই সব কলমপ্রেমী লেখকদের কথা বলা হয়েছে যারা যন্ত্রের চেয়ে কলমের শৈল্পিক ছোঁয়াকে বেশি ভালোবাসেন। কম্পিউটারের দ্রুত অগ্রগতি মানুষের লেখার গতি বাড়ালেও কেড়ে নিয়েছে হাতের লেখার আবেগ। যান্ত্রিক অক্ষরের ভিড়ে হাতের লেখার সেই ব্যক্তিগত মায়াটুকু খুঁজে পাওয়া যায় না। কলমের পরিবর্তে কিবোর্ডের ব্যবহার বেড়ে চলায় প্রাবন্ধিক মনে করেছেন যে কলম একসময় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এই যন্ত্র সভ্যতার দাপটে নিজেদের প্রিয় সঙ্গী কলমকে চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কায় তাদের বিপন্নতার প্রধান কারণ। এরপর মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এখানে তাদের বলতে ওস্তাদ কলমবাজ বা লিপি কুশলীদের অর্থাৎ ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হয়েছে, যারা সুন্দর হাতের লেখায় পুঁথি বা দলিল নকল করতেন। মোগল দরবারে এই লিপিকরদের প্রচুর সম্মান ও কদর ছিল। শুধু রাজদরবার নয়, সাধারণ গৃহস্থেরাও তাদের দিয়ে পুঁথি নকল করাতেন। তাদের হাতের লেখা ছিল মুক্তোর মতো সুন্দর ও সুশৃঙ্খল। অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর নগদ 7 টাকা, কিছু কাপড় ও মিষ্টি সম্মানই পেয়েছিলেন। যদিও আয় খুব বেশি ছিল না, কিন্তু তাদের গুণের কদর ছিল রাজদরবার থেকে জমিদার বাড়ি সর্বত্র। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিষয়টি ব্যাখ্যা করো, এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? দেখো, প্রাবন্ধিক শ্রীপান্থ কলমকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলেছেন কারণ কলমের শক্তি হলো বুদ্ধি, বৃত্তি ও চিন্তা শক্তির প্রতীক। তলোয়ার বা অস্ত্র দিয়ে কেবল মানুষের শরীরকে আঘাত করা যায়, কিন্তু কলমের লেখনির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভাবনা ও আদর্শকে বদলে দেওয়া সম্ভব। ইতিহাসে অনেক ক্ষুরধার লেখনী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। তলোয়ারের ক্ষত সাময়িক, কিন্তু একটি শক্তিশালী লেখার প্রভাব যুগ যুগ ধরে স্থায়ী হয়। কলম সমাজ সংস্কার ও বিপ্লবের হাতিয়ার হয়ে মানুষের মনে চিরস্থায়ী পরিবর্তন আনতে পারে বলেই একে তলোয়ারের চেয়েও শক্তিশালী অস্ত্র হিসাবে গণ্য করা হয়। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার নিদর্শন দাও। এখানে পরিবর্তনের কথা বলতে কালি কলমের যুগ পেরিয়ে কম্পিউটারের যান্ত্রিক যুগে প্রবেশের বিবর্তনকে বোঝানো হয়েছে। এরপর দেখো, যন্ত্রের ব্যবহার বাড়লেও অনেক সাহিত্যিক কলমকেই আপন করে রেখেছেন। অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ব্যবহার করলেও অধিকাংশ লেখক কলমেই লিখতেন। সত্যজিৎ রায় সারা জীবন নিবের কলম ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডুলিপিতে কাটাকুটি থেকে অপূর্ব সব ছবির জন্ম হয়েছে। যন্ত্র যুগেও যারা কলমের সঙ্গে এই আত্মিক ও মানবিক সম্পর্ক বজায় রেখেছেন, লেখক তাদের দেখেই আশ্বস্ত ও আনন্দিত বোধ করেন। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো,
এখানে বলা হচ্ছে কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তো প্রবন্ধ জুড়ে কলমের প্রতি লেখক শ্রীপান্থের গভীর ভালোবাসা ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছেন। শৈশবে গ্রামের বাড়িতে কঞ্চি কেটে কলম তৈরি এবং কড়াইয়ের তলার কালি দিয়ে মনের আনন্দে লেখার স্মৃতি তার কাছে অত্যন্ত প্রিয়। পাশের কলম থেকে ফাউন্টেন পেন এবং শেষ পর্যন্ত বল পেনের যুগে এসেও লেখক ভুলতে পারেননি তার পুরনো দোয়াত কলমকে। কম্পিউটারের প্রভাবে কলমের ব্যবহার কমতে দেখে লেখকের মন বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। যন্ত্রের দাপটে কলম হারিয়ে যাওয়ার এই যুগে লেখক বারবার তার ফেলে আসা শৈশবের কলমের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেছেন, যা তার কলম প্রীতির চূড়ান্ত নিদর্শন। এরপর দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক আধুনিক যন্ত্রযুগকে মেনে নিতে চাইছেন না। মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো প্রাবন্ধিক শ্রীপান্থ কলমের উদ্ভব ও বিবর্তনের ইতিহাসকে পরম মমতায় বর্ণনা করেছেন। তিনি মনে করেন কলম কেবল একটি লেখার যন্ত্র নয়, বরং লেখকের আবেগ ও ব্যক্তিত্বের প্রকাশ। কম্পিউটার কাজ দ্রুত করলেও কলমের মতো মরমী সম্পর্ক তৈরি করতে পারে না। হাতের লেখার যে শৈল্পিক মাধুর্য ও কাটাকুটির মধ্যে দিয়ে মনের ভাব ফুটে ওঠে, যান্ত্রিক হরফে তা অসম্ভব। যন্ত্র সভ্যতা মানুষকে আবেগহীন যান্ত্রিকতায় পরিণত করছে, এই আশঙ্কায় প্রাবন্ধিকের মনে কাজ করছেন। তাই কলমের অস্তিত্ব টিকিয়ে রাখার আর্তি জানিয়ে তিনি পরোক্ষভাবে যন্ত্রযুগের যান্ত্রিকতাকে অস্বীকার করে কলমের মায়াময় জগতে ফিরে যেতে চেয়েছেন। এর পরের প্রশ্ন দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ লেখো। তো প্রাবন্ধিক শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুসারে কলম আজ পকেটমারদের কাছে অস্পৃশ্য। একসময় দামি কলম হাত সাফাই করা পকেটমারদের শখ থাকলেও এখন তারা আর কলমের দিকে ফিরেও তাকায় না। হাত সাফাই বলতে কলম চুরি করে নেওয়া আর কি, পকেট থেকে পকেট মার করা, ঠিক আছে। তো সেই এক সময় যখন কলমের দাম বেশি ছিল, তো সেই সময় পকেট মারা কী করতে, কলম তারা পকেট থেকে পকেট মার করে নিয়ে নিত আর কি। কিন্তু এখন আর তারা কলমের দিকে ফিরেও তাকায় না, কারণ এখন কলমের দাম কমে গেছে, এই জন্যই আর কি। তো দেখো কেন তারা প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ কি, তার কারণটা দেখো আমরা এখানে লিখছি। কলম অস্পৃশ্য হওয়ার মূল কারণ হলো এর অতিমাত্রায় সহজলভ্যতা ও সস্তা দর। বল পেন বা ডট পেন আসার ফলে কলম এখন সস্তার ফেরিওয়ালাদের কাছেও পাওয়া যায়। এমনকি স্বাক্ষর নয় এমন মানুষের পকেটেও কলম দেখা যায়। আভিজাত্যের প্রতীক কলম আজ অত্যন্ত সাধারণ বস্তুতে পরিণত হওয়ায় এর কোনো বাড়তি বাজার মূল্য নেই। তাই পকেটমারদের কাছে এটি গুরুত্ব হারিয়ে অস্পৃশ্য হয়ে উঠেছে। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বইকি। লেখক যেসব কলমের কথা বলেছেন তার পরিচয় দাও। এই প্রসঙ্গে কালি তৈরির ঘরোয়া পদ্ধতিটি বর্ণনা করো। তো দেখো, প্রবন্ধে বর্ণিত কলমগুলি হলো, অর্থাৎ যে কলমগুলির কথা এই প্রবন্ধে বলা হয়েছে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা আগেও একবার দিয়েছিলাম। সেটা প্রশ্নটাকে আবার অন্যরকমভাবে দিয়েছে দেখো। তো সেই কলমগুলি কি কি? একটা হচ্ছে কঞ্চির কলম, বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম, যা ছিল লেখকের প্রথম সঙ্গী। আর হচ্ছে হাড় ও নলখাগড়া, প্রাচীনকালে ব্যবহৃত কলম এটা, ঠিক আছে, হাড় এবং নলখাগড়ার কলম। আর হচ্ছে তারপর কি স্টাইলাস, জুলিয়াস সিজারের ব্যবহৃত ব্রোঞ্জের শলাকা, এটাও এক রকমের কলম। কুইল, পাখির পালক দিয়ে তৈরি একটা কলম এটা। এরপর হচ্ছে ফাউন্টেন পেন, কলমের জগতের শ্রেষ্ঠ বৈপ্লবিক আবিষ্কার, যার বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। এরপর হচ্ছে বল পেন, বর্তমান যুগের অতি সাধারণ ও সস্তা ডট পেন, সেটাকে বলা হয় বল পেন। আগের কলম, বর্তমানে যা কেবল সরস্বতী পুজোয় দেখা যায়। তো এই সমস্ত কলমের কথা কিন্তু প্রবন্ধে বলা হয়েছে। এরপর বলা হয়েছে এই প্রসঙ্গে কালি তৈরির ঘরোয়া পদ্ধতিটি বর্ণনা করো। তো কালি তৈরির যে পদ্ধতি, সেটা কিন্তু আমরা আগেও একটা প্রশ্নে পেয়েছিলাম। এখানে শুধু ঘরোয়া পদ্ধতির কথা বলা হয়েছে, সেখানে আমরা কিন্তু দুটি পদ্ধতি আলোচনা করেছিলাম। এখানে দেখো আমরা লিখছি, এখানে প্রথমে রান্নার কালি তৈরির পদ্ধতি আর কি, ঘরোয়া পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে রান্নার কড়াইয়ের তলার ভুসো কালি লাউ পাতা দিয়ে তুলে নিয়ে জলে গুলে নেওয়া হতো। এর সঙ্গে হরিতকি বা পোড়া আতপ চাল গুঁড়ো মেশানো হতো। সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠতো। ঠান্ডা হলে ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে নেওয়া হতো ঘরে তৈরি এই কালি। তো এইভাবে ঘরে কালি তৈরি করা হতো, ঠিক আছে, লেখকরা যেটা করতেন। এরপর এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাকে বলতে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস সংক্ষেপে লেখো। তো দেখো, বাংলায় তাকে বলতে কি না, বাংলায় যাকে ঝর্ণা কলম বলা হতো সেটি হলো আধুনিক ফাউন্টেন পেন। তো
তো এই ঝর্ণা কলমের ইতিহাস সংক্ষেপে লিখতে বলতে ঝর্ণা কলমটা কীভাবে তৈরি হয়েছিল এই ফাউন্টেন পেন সেটা লিখতে হবে। দেখো ব্যবসায়ী লুইস অ্যাডামস ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করতে গিয়ে দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে যায় কাগজের উপর। তিনি কালের খোঁজে বাইরে গেলে ইতিমধ্যে অন্য এক ব্যবসায়ী সই সাবুত করে চুক্তিটি পাকা করে নেন। এই ব্যর্থতা ও জেদ থেকে তিনি এমন এক কলম আবিষ্কারের শপথ নেন যাতে কালি মজুদ থাকবে। তার সেই নিরলস চেষ্টার ফলেই জন্ম নেয় আধুনিক ফাউন্টেন পেন। এরপর আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? তো দেখো কোন জিনিস অবলুপ্তির পথে না, আধুনিকতার কালপ্রবাহে দোয়াত কালি নিবের কলম এবং পুরোনো দিনের বাঁশ বা খাগের কলম আজ অবলুপ্তির পথে। এই অবলুপ্তির কারণ কি না, কম্পিউটার বা কিবোর্ডের ব্যবহার বেড়ে যাওয়ায় এর প্রধান কারণ। এরপর বলা হচ্ছে এ বিষয়ে লেখকের মতামত কি না, লেখকের মতামতটা কি, লেখক এতে বিপন্ন ও আতঙ্কিত বোধ করেন। তিনি আশঙ্কা করেন কম্পিউটার যেন তাদের জাদুঘরে পাঠাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তাদের বলতে কাদের, এই যে এই জিনিসগুলোকে, ঠিক আছে, দোয়াত কালি নিবের কলম, ওকে, এই যে পুরোনো দিনের বাঁশের কলম বা খাগের কলম, এই জিনিসগুলোকে কম্পিউটার জাদুঘরে পাঠাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তিনি মনে করেন হাতের লেখা চিরকালের জন্য মুছে যাওয়ার আশঙ্কা এই পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। এরপরে দেখো হারিয়ে যাওয়া কালিকলম রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। তো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের নামকরণটি উপযুক্ত ও ব্যঞ্জনাময়। রচনাটিতে লেখক শ্রীপান্থন কালিকলমের উদ্ভব ও বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন। নলখাগড়া থেকে ফাউন্টেন পেন পর্যন্ত কলমের দীর্ঘ যাত্রার শেষে যন্ত্র সভ্যতার দাপটে আজ তা হারিয়ে যেতে বসেছে। এই অবলুপ্তির বেদনা এবং কলমের সঙ্গে লেখকের গভীর সম্পর্কের দিকটি নামের মাধ্যমে পরিস্ফুটন হওয়ায় নামকরণটি সার্থক। ওকে, এরপর দেখো দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধ কি, তার বেশ কয়েক বছর পরের ঘটনাটি কি ছিল? তো দ্বিতীয় মহাযুদ্ধ কি না, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলারের জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় এবং 1945 খ্রিস্টাব্দে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয়। এটি ছিল পৃথিবীর সবচেয়ে সর্বাত্মক ও ধ্বংসাত্মক যুদ্ধ। এর পরের ঘটনাটা কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের একটি দোকানে ফাউন্টেন পেন কিনতে যান। অর্থাৎ লেখকের যে ফাউন্টেন পেন কেনার যে বর্ণনা, এটা আমরা আগে একবার পেয়েছিলাম প্রশ্ন, ঠিক আছে, সেই প্রশ্নটা এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা কি না, লেখকের ফাউন্টেন পেন কেনার যে ঘটনা সেটা লিখতে হবে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের একটি দোকানে ফাউন্টেন পেন কিনতে যান। সেখানে পার্কার, শেফার্ড বা ওয়াটারম্যানের মতো দামি পেনের ভিড়ে দোকানে লেখকের পকেটের অবস্থা বুঝে একটি সস্তা জাপানি পাইলট পেন দেখান। পেনটির নিব যে কতটা মজবুত তা প্রমাণ করতে দোকানে সেটি একটি কার্ডবোর্ডের ওপর ছুঁড়ে মারেন। অক্ষত নিব ও পেনের চমৎকারিত্ব দেখে মুগ্ধ লেখক সেদিন সেই জাদু কলমটি অর্থাৎ জাপানি পাইলট পেনটি কিনে বাড়ি ফেরেন। নেক্সট হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কোন কোন লেখক ও কবির নাম এসেছে প্রসঙ্গ সহ আলোচনা করো। তো প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায় এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর নাম এসেছে। রবীন্দ্রনাথ ফাউন্টেন পেনের নাম দিয়েছিলেন ঝর্ণা কলম। শরৎচন্দ্র ও শৈলজানন্দ ছিলেন দামি পেন সংগ্রাহক। সত্যজিৎ রায়ের কলমের লেখা ছিল শিল্পের পর্যায়ে। প্রাবন্ধিক অন্নদাশঙ্কর ও সুভাষ মুখোপাধ্যায়ের টাইপরাইটার ব্যবহারের কথা উল্লেখ করেছেন। এরপর পরিশেষে কলমের আঘাতে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অকাল মৃত্যুর করুণ কাহিনীও প্রবন্ধটিতে বর্ণিত হয়েছে। তো এইভাবে লিখলাম আমরা এই প্রশ্নের উত্তরটিকে। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর বা পিডিএফ ফাইল আমাদের কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া আছে, পেইড কোর্সের মধ্যে থাকবে। পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের এখানে সাজেশান এবং মার্ক, ঠিক আছে, এগুলোর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে এবং এই অ্যাপের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশনের সাথে সাথে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে, সেখানে তোমার ভিডিওগুলো দেখতে পারো। এবং যারা প্রথমবার ইনস্টল করছো তারা কিন্তু তাদেরকে অ্যাপটিকে একবার রেজিস্টার করে নিতে হবে। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং সিটি যে এরিয়া তুমি থাকো সেই এরিয়াটার নাম এবং এখানে পাসওয়ার্ড একটা নিজের মতো তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবে, ঠিক আছে। তারপর এই অ্যাপের মধ্যে থেকে যে ফ্রি কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, অথবা পেইড কোর্সও কিন্তু অ্যাপের মধ্যে থেকে তোমরা কিনতে পারো। ওকে, আর তো আজকে আমরা এই ভিডিওতে দেখো তোমাদের ক্লাস 10-এর
হারিয়ে যাওয়া কালিকলম দশম শ্রেণীর এই যে রয়েছে এই প্রবন্ধটি শ্রীপান্থের লেখা। সম্পূর্ণ প্রবন্ধটি আমরা পড়ে এই প্রবন্ধের বিষয়বস্তু, নামকরণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি এখান থেকে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্রবন্ধটি খুব ভালোভাবে তোমরা রিং পড়বে কয়েকবার, তারপর প্রশ্নোত্তরগুলো মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু কোনো প্রশ্নই তোমাদের কিন্তু এই প্রবন্ধ থেকে আটকাবে না, অর্থাৎ সব প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু লিখতে পারবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিতে আমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই লিখবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।